অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা একটি লিগাল ভ্যাকেন্সি নিয়ে ডিসকাস করব, যেটি গত 13 তারিখে ক্যালকাটা হাইকোর্ট তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে। এটি যারা ফ্রেশ ল গ্র্যাজুয়েটস রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। আজকের তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যে সমস্ত লয়ার স্টুডেন্টরা ল পাস করে গিয়েছে, যারা এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের সকলের জন্যই আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে ক্যালকাটা হাইকোর্ট যে রিক্রুটমেন্টটা করছে তাতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে, এক্সপিরিয়েন্স আদৌ লাগবে কিনা, এজ বার কী রয়েছে, পরীক্ষার স্টেজ কি থাকবে, কত নাম্বারের পরীক্ষা হবে, স্যালারি কী থাকবে, এই সমস্ত কিছুই কিন্তু আজকে আমাদের ডিসকাশনের মধ্যে থাকবে। খুবই ইম্পর্টেন্ট হতে চাচ্ছে। অনেক দিন ধরে রিক্রুটমেন্ট বন্ধ ছিল, তাই আমাদেরও ভিডিও করাটা অনেক দিন ধরে হয়নি রিক্রুটমেন্ট সংক্রান্ত। আবার আমরা যখন নোটিফিকেশন পেলাম রিক্রুটমেন্ট সংক্রান্ত, আমরা আবার কিন্তু ভিডিও করতে চলে এসেছি অ্যাক্সিয়াল লিগাল একাডেমি ইউটিউব চ্যানেল থেকে। রিক্রুটমেন্ট অ্যাট ক্যালকাটা হাইকোর্ট ফর ফ্রেশার্স ল গ্র্যাজুয়েটস, যেখানে কোনো এক্সপিরিয়েন্সেরই প্রয়োজন হবে না। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সেই নোটিফিকেশনসের দিকে, যেটা ক্যালকাটা হাইকোর্ট 13 তারিখে পাবলিশ করেছে। আমি দেখানোর চেষ্টা করছি দ্য ক্যালকাটা হাইকোর্ট যে নোটিফিকেশনসটা বের করেছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে 4081-RG, ডেটেড 13th day of June 2025, 13ই জুন 2025 সালে একটা নোটিফিকেশন বের করেছে। আমি সরাসরি এখানে দেখানোর চেষ্টা করব যে সেখানে কি দিয়েছে নোটিফিকেশনের মধ্যে। Applications on plain paper of legal size, either neatly handwritten or typed, are invited from eligible Indian citizen who fulfill the following and other eligibility conditions as on the date of this advertisement for filling up 4 posts. তাহলে টোটাল 4টে পোস্ট রয়েছে, 4 post of translator for translating judgments from English to Bengali। তাহলে ক্যালকাটা হাইকোর্টের যে জাজমেন্টগুলো সেগুলো ইংলিশ থেকে বেঙ্গলিতে কনভার্ট করার জন্য অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস উইথ কনসলিডেটেড পে অফ ₹50,000 পার মান্থ। তাহলে মাসে 50,000 টাকা করে স্যালারি দিয়ে ক্যালকাটা হাইকোর্ট 4 জন ট্রান্সলেটরকে কিন্তু এখানে রিক্রুট করবে। এবং সেই যে কোয়ালিফিকেশনসগুলো লাগবে এই পরীক্ষার রিক্রুটমেন্টের জন্য, যেখানে প্রথমেই দিয়ে দিয়েছে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এ ল গ্র্যাজুয়েট, তাহলে লয়ের গ্র্যাজুয়েট হতে হবে। তাহলে ট্রান্সলেটর পোস্টের জন্য যারা আবেদন করবে তাদেরকে ল গ্র্যাজুয়েট হতে হবে অফ এনি ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া সিকিউরিং মিনিমাম 50% মার্কস অন দ্য এগ্রিগেট, যাদের মিনিমাম 50% মার্কস এলএলবিতে বা বিএলএলবি ল গ্র্যাজুয়েট কোর্সে যাদের আছে, তারা এই অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে এই পোস্টের জন্য এলিজিবল, তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা ছাড়াও আর কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস চেয়েছে আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। 2 নম্বর এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস চেয়েছে দ্য ক্যান্ডিডেট শুড অলসো হ্যাভ পাসড ইন ক্লাস 10 and 12 স্ট্যান্ডার্ড ফ্রম এনি রেকগনাইজড বোর্ড অর কাউন্সিল উইথ বেঙ্গলি অ্যাজ ওয়ান অফ দ্য ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। তাহলে যে ক্যান্ডিডেটটি পরীক্ষার জন্য এখানে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাকে 10th এবং 12 স্ট্যান্ডার্ড পাস করতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড বা কাউন্সিল থেকে, এবং সেখানে বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো যেন সাবজেক্ট যেন সেখানে থেকে থাকে, তবেই কিন্তু এই পরীক্ষার জন্য সে এলিজেবল হবে। এছাড়া ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হিসেবে চেয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কম্পিউটার নলেজ ইনক্লুডিং এবিলিটি অফ টাইপিং। যে ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনস, যদি এই কোয়ালিফিকেশনটা থেকে থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে যদি তার কম্পিউটার নলেজ থেকে থাকে, কম্পিউটারে কোনো সার্টিফিকেট থেকে থাকে, ইনক্লুডিং তার যদি টাইপিং করার যদি অ্যাবিলিটি থেকে থাকে, সেই স্টুডেন্টটাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ক্যালকাটা হাইকোর্ট 13 তারিখে একটি নোটিফিকেশন দিয়ে 4 জন ট্রান্সলেটর নেওয়ার জন্য একটা নোটিফিকেশন বের করেছে, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে খুবই বেসিক জিনিস চেয়েছে একটা ল গ্র্যাজুয়েট হতে হবে। সেখানে কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু ব্যাপার নেই, যে কোনো ফ্রেশার্স স্টুডেন্টও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র তাকে 50% মার্কস পেতে হবে এগ্রিগেটে, আর মাধ্যমিক এবং এইচএসে বাংলার ইংরেজি যেন তার সাবজেক্ট থেকে থাকে, তাহলে সে এলিজেবল হবে। আর যদি কোনো ক্যান্ডিডেটের যদি কম্পিউটার নলেজ এবং টাইপিংয়ের যদি কোনো এক্সপিরিয়েন্স বা অ্যাবিলিটি থেকে থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে এই পোস্টের জন্য সে অগ্রাধিকার পাবে। এবার আমি দেখানোর চেষ্টা করব এই পোস্টে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এজের ব্যাপারে কোনো রেস্ট্রিকশনস আছে কিনা। দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট শ্যাল নট এক্সিড 65 years অ্যান্ড হি অর সি উইল বি অ্যাট লিস্ট 25 years অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। যেদিন অ্যাডভার্টাইজমেন্ট দেবে সেদিন যে এখানে অ্যাপ্লাই করবে তাকে কমপক্ষে 25 বছর তার বয়স হতে হবে, অ্যাটলিস্ট 25 years হতে হবে তার বয়স হতে হবে, এবং যেন 65 বছর থেকে তার বয়স না হয়, বেশি না হয়। তাহলে 25 থেকে 65 বছরের মধ্যে যাদের বয়স আছে
তারা এখানে এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখানোর চেষ্টা করব মোড অফ সিলেকশন, কোন পদ্ধতিতে হাইকোর্ট এই চারজনকে সিলেক্ট করবে ট্রান্সলেটর হিসেবে। যে চারজনকে সিলেক্ট করবে, মোড অফ সিলেকশনের প্রসেসটা কি রয়েছে আমি সেখানে দেখানোর চেষ্টা করব। এখানে টোটাল 3টে ফেজে হবে, তার মধ্যে ফার্স্ট ফেজে একটা রিটেন টেস্ট হবে, সেকেন্ড ফেজে একটা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, আর থার্ড ফেজে একটা ইন্টারভিউ বা ভাইবা হবে। এই টোটাল যে 3টে ফেজে পরীক্ষা হবে, এই 3টে ফেজে টোটাল নাম্বার কিন্তু 40 মার্কস। মাত্র 40 নম্বরের পরীক্ষা দিয়ে 50,000 টাকার চাকরি, এ তো খুবই খুবই অদ্ভুত ব্যাপার। আমরা ইদানিং গেলে এরকম কিন্তু অপরচুনিটি দেখেনি ল গ্র্যাজুয়েটদের জন্য, যে মাত্র 40 নম্বরের একটা পরীক্ষা দিয়ে 50,000 টাকার কনসলিডেটেড একটা রেমুনারেশন পাওয়া যাবে, যেটা কলকাতা হাইকোর্ট কিন্তু এই 4টে ট্রান্সলেটর পোস্টে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু দিয়ে থাকছে। তাহলে যে সমস্ত স্টুডেন্টরা ইন্টারেস্টেড রয়েছে দেরি না করে এটাতে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে। বাকি ডিটেলসটা একটু দেখে নাও এখান থেকে, এবং তোমরা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে এই পিডিএফটা পেয়ে যাবে। ফার্স্ট ফেজের যে সিলেকশন প্রসিডিওর সেখানে বলে দেওয়া আছে একটা রিটেন টেস্ট হবে, এবং সেই রিটেন টেস্টটা 20 মার্কসের হবে। দ্য টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ উইথ এবিলিটি টু ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করার এবিলিটি সেখানে টেস্ট হবে। এবং ডিটেলস সেখানে আর কি থাকবে রিটেন টেস্টে সেটা আমি আরেকটু পরে এখানে বলে দেবো। সেখানে বলে দিয়েছে দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি বেসড অন ইংলিশ গ্রামার। তাহলে এই যে রিটেন এক্সামিনেশনসটা আমি দেখানোর চেষ্টা করবো, এই যে রিটেন টেস্টটা যেটা 20 মার্কসের থাকবে, সেই রিটেন এক্সামিনেশন আমি দেখানোর চেষ্টা করব। রিটেন এক্সামিনেশন শ্যাল বি বেসড অন ইংলিশ গ্রামার থাকবে, প্রেসি রাইটিং থাকবে, প্যারাফ্রেজিং থাকবে, সেখানে ট্রান্সলেশন থাকবে, আর লিগাল ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে। তাহলে এই যে 20 মার্কসের যে ইংলিশ রিটেন টেস্টটা থাকবে সেখানে কি কি থাকবে এটাও কিন্তু স্পেসিফিকলি সেখানে মেনশন করে দিয়েছে। ইংলিশ গ্রামার পোর্শন থেকে সেখানে প্রশ্ন থাকবে, প্রেসি রাইটিং থেকে প্রশ্ন থাকবে, প্যারাফ্রেজিং থাকবে, ট্রান্সলেশন থাকবে, আর লিগাল ল্যাঙ্গুয়েজ থেকে এখান থেকে প্রশ্ন আসবে। এছাড়া ফেজ 2তে যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট আছে সেটা 10 নম্বরের হয়ে থাকবে, এবং এখানে একটা ইন্টারভিউ বা একটা ভাইবা হবে, সেটা 10 মার্কসের হয়ে থাকবে। তাহলে টোটাল এখানে মার্কস যেটা দেওয়া আছে 40 মার্কস, টোটাল 40 মার্কসের থাকবে এখানে পরীক্ষা। কিন্তু এখানে আরেকটা জিনিস বলে দেওয়া রয়েছে যে যদি কোনো স্টুডেন্টকে এলিজিবল হতে হয়, মানে পরীক্ষায় যদি এখানে কোয়ালিফাই করতে হয়, সেখানে কত মার্কস মিনিমাম পেতে হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট সিকিউর মিনিমাম কোয়ালিফাইং মার্কস অফ 50 মার্কস, 50% মার্কস। 50% মার্কস বলতে 40 মার্কস যে টোটাল তার 50%, তার মানে 20 মিনিমাম তাকে পেতে হবে ইন টোটাল। তাহলে কোয়ালিফাই করতে গেলে 40-এর মধ্যে 20 তাকে পেতে হবে, টোটাল মার্কসের 50% তাকে পেতে হবে। শুধু তাই নয়, 40% অন অ্যাভারেজ ইন ইচ অফ দ্য সেট 3 টেস্ট, 3টে ফেজে যে রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ, এই 3টে টেস্টে একটা অ্যাভারেজ মার্কস প্রত্যেকটাতে পেতে হবে। ইন্টারভিউতে পেতে হবে 4 মার্কস, টেস্ট অফ ল্যাঙ্গুয়েজে পেতে হবে 8 মার্কস, আর টেস্ট অফ কম্পিউটারে পেতে হবে 4 মার্কস। তাহলে প্রত্যেকটা ফেজের যে টেস্ট আছে ওই প্রত্যেকটা টেস্টে অ্যাভারেজ 40% করে মার্কস পেতে হবে। টোটাল যে মার্কসের পরীক্ষা তার 40%। তাহলে 20 মার্কসের যদি রিটেন টেস্ট হয় তার 40% মানে আমাকে 8 নাম্বার পেতে হবে, এটা অ্যাভারেজে পেতে হবে প্রত্যেকটা টেস্টে। তাহলে আবার যেটা 10 নম্বরের পরীক্ষা হচ্ছে তার 40% মানে তাকে সেখানে 4 নাম্বার পেতে হবে। এইরকমভাবে অ্যাভারেজ মার্কস যেমন পেতে হবে প্রত্যেকটা পার্টে বা প্রত্যেকটা ফেজে, আবার টোটাল বা এগ্রিগেটে তাকে মিনিমাম টোটাল মার্কসের 50%, দ্যাট মিনস 20 মার্কস তাকে পেতে হবে। তাহলে টোটাল মোড অফ সিলেকশন যে প্রসেসটা সেখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে, সেটা কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। তাহলে আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম টোটাল কতগুলো পোস্ট রয়েছে, কি পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, কত টাকা করে স্যালারি রয়েছে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি লাগবে, ডিজায়ারেবল কোয়ালিফিকেশনস কি লাগবে, এজ রেস্ট্রিকশনস কি আছে সেটা বললাম, মোড অফ সিলেকশন কি আছে সেটা বললাম। এবার এই পরীক্ষাটা অ্যাপ্লাই করতে গেলে একটা ফিস দিতে হবে, এবং সেটা কত টাকা ফিস দিতে হবে, কিভাবে দিতে হবে সেটা এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি। ইচ অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাকম্পানিড বাই অ্যাপ্লিকেশন ফিস অফ ₹600 বাই ইন্ডিয়ান পোস্টাল অর্ডার। তাহলে 600 রুপিস ইন্ডিয়ান পোস্টাল অর্ডার তোমাকে কিনতে হবে, সেটা পারচেস করতে হবে, হুইচ মাস্ট বি পারচেস অন এ ডেট আফটার পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ড্রন ইন ফেভার অফ দ্য রেজিস্ট্রার জেনারেল হাই কোর্ট ক্যালকাটা অ্যান্ড পেয়েবল অ্যাট জিপিও অ্যাট কলকাতা। তাহলে যে ব্যাংক থেকে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার যেটা রয়েছে যখন সেটাকে পারচেস করবে, সেক্ষেত্রে কার ফেভারে এটা পারচেস করতে হবে, রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্ট, ক্যালকাটা অ্যান্ড পেয়েবল অ্যাট জিপিও
NGO at কলকাতা, এই ফেভারে তোমাদের এখানে সবাইকে 600 টাকা দিয়ে কি করতে হবে, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার পারচেস করতে হবে। এবং শুধু এটা পারচেস করলেই হবে না, এটা কীভাবে পাঠাতে হবে সেই ব্যাপারে আমি আরেকটু পরে ডিসকাস করছি। তাহলে এইটা পাঠানোর সময় এসেনশিয়াল সাপোর্টিং ডকুমেন্ট কী কী লাগবে আমি সেটা একটু বলে দিই। এবারে একটা পরীক্ষায় অ্যাপ্লাই করতে গেলে ওখানে প্রথমেই বলে দেওয়া আছে যে তোমাকে অ্যাপ্লাইটা করতে হবে নির্দিষ্ট কিন্তু একটা লিগাল সাইজ পেজে করতে হবে এবং প্লেন পেপারে করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশন যেটা তুমি লিখবে সেটা তোমাকে টাইপ করে বা নিজের হাতে সুন্দরভাবে সেটাকে করতে হবে। তাহলে সাপোর্টিং ডকুমেন্টস আর কি কি লাগবে সেটা একটু দেখে নিই আমরা। লেখা আছে 3 রিসেন্ট অ্যান্ড আইডেন্টিক্যাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ duly signed by the candidate on the front portion of the applications, one to be pasted on the top right corner of the application and others to be stapled with the applications। তাহলে 3টে রিসেন্ট সাইজের এবং আইডেন্টিক্যাল পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ লাগবে, যেগুলোতে প্রত্যেকটাতে ক্যান্ডিডেটকে কি করতে হবে, ফ্রন্ট পোর্শনে সিগনেচার করে দিতে হবে। অ্যাপ্লিকেশনের মধ্যে একটা টপ রাইট সাইড কর্নারে সেটাকে অ্যাটাচ করে দিতে হবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলো স্টেপল করে অ্যাপ্লিকেশনের সাথেই দিয়ে দিতে হবে। তাহলে যে অ্যাপ্লিকেশনস ফর্মটা থাকবে, যেটাতে লিগাল সাইজে যেটা তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে, তার একদম রাইট সাইডে একটা ফটো তোমাকে সেখানে অ্যাটাচ করে দিতে হবে, আর বাকি দুটো তোমাকে কি করতে হবে, ওর সাথে স্টেপল করে দিয়ে দিতে হবে। আর এছাড়াও ওই অ্যাপ্লিকেশনের সাথে দুটো সেলফ অ্যাড্রেস এনভেলপ অফ সাইজ অফ 25 সেন্টিমিটার ইন্টু 11 সেন্টিমিটার উইথ পোস্টাল স্ট্যাম্প অফ ₹45 অ্যাফিক্স অন ইচ অফ দ্য এনভেলপ ফর ফার্দার কমিউনিকেশন থ্রু রেজিস্টার্ড স্পিড পোস্ট। তাহলে রেজিস্টার্ড বা স্পিড পোস্টে ফার্দার কমিউনিকেশন তোমার সাথে করবে, সেই কারণে আগেই তোমাকে বলে দেওয়া হচ্ছে যে দুটো এনভেলপ আছে, প্রতিটা এনভেলপে 45 টাকার পোস্টাল স্ট্যাম্প সেখানে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তাহলে দুটো এনভেলপ থাকবে, সেখানে নিজের অ্যাড্রেস লেখা থাকবে এবং সেখানে তোমাদের প্রত্যেকটাতে 45 টাকা করে পোস্টাল স্ট্যাম্প সেখানে অ্যাটাচ করে দিতে হবে, যাতে করে ক্যালকাটা হাইকোর্ট ফার্দার তোমার সাথে কমিউনিকেট করতে গেলে ওই পোস্টাল অ্যাড্রেসে যাতে তোমার কাছে সেই চিঠিটা পাঠাতে পারে, সেটা অ্যাডমিট কার্ড সংক্রান্ত হোক বা অন্য কোনো কিছু ক্ষেত্রে হোক। এছাড়া 3 নম্বর বলা আছে ফটোকপি অফ ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জন্য একটা ফটোকপি অফ ডকুমেন্টস লাগবে, সেটা মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট কোন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, সেটা ডিউলি সেলফ অ্যাটেস্টেড হতে হবে। মানে ডেট অফ বার্থের প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এছাড়া বলেছে ফটোকপি অফ মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস অফ ক্লাস 10 অ্যান্ড 12 স্ট্যান্ডার্ড ডিউলি সেলফ অ্যাটেস্টেড। মাধ্যমিক এবং এইচএস এর মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। এছাড়া লেখা আছে ফটোকপি অফ মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস অফ LLB ডিগ্রি ডিউলি সেলফ অ্যাটেস্টেড। একই রকমভাবে LLB যে সার্টিফিকেট এবং মার্কশিট সেটাকেও ডিউলি সেলফ অ্যাটেস্টেড করে ওর সাথে অ্যাটাচ করে দিতে হবে। এছাড়া ইন্ডিয়ান পোস্টাল অর্ডার টু বি এনক্লোজ উইথ দ্য অ্যাপ্লিকেশন, যে 600 টাকার যে পোস্টাল অর্ডার কেনা হচ্ছে সেটাও কিন্তু এই অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে কি কি সাপোর্টিং ডকুমেন্টস ওই অ্যাপ্লিকেশনটার সাথে একটা স্টুডেন্টকে এনভেলপে ভরে বা হ্যান্ড টু হ্যান্ড সেটাকে সার্ভিস করতে হবে বা রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। আচ্ছা, এবার আমি দেখানোর চেষ্টা করব যে এই ফর্মটা ফিল আপ করার লাস্ট ডেট কবে রয়েছে। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড, এখানে বেশ কিছু ইনফরমেশনস দেওয়া আছে, স্টুডেন্টদেরকে ভালো করে জিনিসটা বুঝতে হবে। এখানে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন ক্লোজড এনভেলপ superscribing thereon the particular post applied for to the undersigned within 4:45 PM on and before 30th June 2025। 30শে জুন বিকেল 4:45 মধ্যে ওই অ্যাপ্লিকেশনটাকে জমা করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনের উপরে কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো সেটা যেন লেখা থাকে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ট্রান্সলেটর। এই কথাটা কিন্তু এনভেলপের উপরে লিখে দিতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ট্রান্সলেটর। সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কত, ডেটেড কত সেটাকে উল্লেখ করে দিতে হবে, যাতে করে ওই এনভেলপের ওপরটা দেখেই বুঝতে পারে যে তুমি কোন পোস্টের জন্য আবেদন করেছো, যাতে করে তাদেরকে সেটাকে বেছে নিতে সুবিধা হয়। এবং সেটা কবের মধ্যে সেটাকে জমা করতে হবে, 30শে জুন বিকেল 4:45 মধ্যে তোমাদেরকে জমা করতে হবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস মেনশন করে দিয়েছে, অ্যাপ্লিকেশনস রিচিং আফটার দ্য লাস্ট ডেট শ্যাল নট বি কনসিডার্ড। যদি এই 30 তারিখের পরে তোমার অ্যাপ্লিকেশনটা যদি সেখানে গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু সেটাকে বাতিল করে দেওয়া হবে, সেটাকে ধরা হবে না। এমনকি বলে দিচ্ছে ইভেন দো দ্য সেম আর পোস্টেড
ওয়েল ইন অ্যাডভান্স। তুমি হয়তো পোস্ট অফিসে সেটাকে 29 তারিখ বা তুমি 28 তারিখ বা 26 তারিখ বা 25 তারিখ তুমি সেটাকে পোস্ট অফিসে দিয়েছো, কিন্তু পোস্ট অফিস সেটা 30 তারিখের পরে গিয়ে জমা করছে অফিসে, তাহলেও বলছে সেটা বাতিল হয়ে যাবে, সেটাকে কনসিডার করা হবে না। তো সেক্ষেত্রে ইন অ্যাডভান্স মানে 30 তারিখের মধ্যেই যেন তোমার সেটা সেখানে পৌঁছে যায়, সেটা তোমাকে নিশ্চিত করতে হবে। তুমি হয়তো পোস্ট অফিসে অনেক আগে জমা দিয়েছো কিন্তু সেটা গিয়ে পৌঁছানি, তার জন্য রেসপন্সিবল তুমি থাকবে। তাহলে উপায় কি রয়েছে? সব থেকে বেস্ট হ্যান্ড টু হ্যান্ড গিয়ে সেখানে জমা করে দেওয়া, সেটার কথাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যে ইচ অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড টু দ্য ফলোয়িং অ্যাড্রেস বাই পোস্ট। এখানে উল্লেখ করে দিয়েছে যে তুমি বাই পোস্টও দিতে পারো আর বাই হ্যান্ডও দিতে পারো, মানে হ্যান্ড টু হ্যান্ড তুমি সেই অফিসে দিয়ে আসতে পারো। কোন অফিসে দিয়ে আসতে পারো সেটা উল্লেখ করে দিয়েছে, অনলি অন ওয়ার্কিং ডেজ। হাইকোর্টের যে ওয়ার্কিং ডেজ সোম থেকে শুক্র, সেই সোম থেকে শুক্রবারের মধ্যে উইদিন 4:45 PM এর মধ্যে তুমি 30শে জুনের মধ্যে তুমি সেটাকে জমা করে দিয়ে আসতে পারো। কোন অ্যাড্রেসে জমা করবে? জয়েন্ট রেজিস্ট্রার, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল অ্যান্ড এস্টাবলিশমেন্ট সেকশন, অ্যাপিলেট সাইট, মেন বিল্ডিং, হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, 3 এসপ্ল্যানেড রো, ওয়েস্ট, কলকাতা 700001। এই অ্যাড্রেসে গিয়ে তুমি সরাসরি হ্যান্ড টু হ্যান্ড সেখানে অ্যাপ্লিকেশনসটা জমা করতে পারো এবং সেখান থেকে রিসিপ্ট আনতে পারো, অথবা তুমি বাই পোস্টেও সেটাকে পাঠাতে পারো। কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে এই 30/6/2025 এর মধ্যে যেন তোমার অ্যাপ্লিকেশনটা এই অ্যাড্রেসে যেন প্রপারলি যেন সেখানে পৌঁছে যায়। আর যদি পৌঁছে না গিয়ে থাকে তাহলে কিন্তু বলেছে শ্যাল নট বি কনসিডার্ড, সেটাকে কোনো রকমভাবে বিবেচনায় করা হবে না, সেটাকে বাতিল করে দেওয়া হবে। তাহলে যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছে এই সমস্ত ইনস্ট্রাকশনসগুলোকে ভালো করে মেনে সেটাকে কিন্তু কমপ্লাই করে তোমাদেরকে অ্যাপ্লিকেশনসটাকে করতে হবে। এবার আমি দেখানোর চেষ্টা করছি কিছু জেনারেল ইনস্ট্রাকশনস এখানে দেওয়া রয়েছে। সেই জেনারেল ইনস্ট্রাকশনসগুলোর মধ্যে কি দেওয়া রয়েছে? অ্যাডমিট কার্ডস কন্টেনিং দ্য ভেন্যু, ডেট অ্যান্ড টাইম অফ দ্য টেস্ট উইল বি সেন্ট টু দ্য ক্যান্ডিডেটস হুজ অ্যাপ্লিকেশনস উইল বি কনসিডার্ড টু বি ইন অর্ডার ইন অল রেসপেক্ট বাই পোস্ট। যে সমস্ত স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনসগুলো সব দিক থেকে ঠিক বলে মনে হবে, ইন অর্ডারে থাকবে, যা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুসারে যদি অ্যাপ্লিক্যান্টস যদি আবেদন করে থাকে সেগুলো যদি প্রাথমিকভাবে ঠিক বলে মনে হয়, অ্যাডমিট কার্ড তখন তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে বাই পোস্টে। সেখানে পরীক্ষার ভেন্যু, ডেট এবং টাইম উল্লেখ করা থাকবে। ক্যান্ডিডেটস কল ফর টেস্ট শ্যাল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার অ্যাট দেয়ার ওন এক্সপেন্সেস। যেখানে ক্যান্ডিডেটদেরকে টেস্টের জন্য ডাকা হবে সেখানে ক্যান্ডিডেটরা তার নিজেদের পকেটের টাকা খরচা করে সেখানে তাদেরকে পৌঁছাতে হবে। নেক্সট পয়েন্ট বলছে অ্যাডমিশন টু দ্য টেস্ট অর এক্সামিনেশনস উইল বি ডিমড প্রভিশনাল সাবজেক্ট টু দ্য ভেরিফিকেশন অ্যান্ড ডিটারমিনেশন অফ দ্য ক্যান্ডিডেটস এলিজিবিলিটি অ্যান্ড সুইটেবিলিটি ইন অল রেসপেক্ট। তাহলে এই যে টেস্টটা তাকে অ্যাপিয়ার করার জন্য অনুমতি দিচ্ছে, এটা কিন্তু একটা প্রভিশনাল। টেস্টে অ্যাপিয়ার করা দেওয়া মানে এটা নয় যে সব দিক থেকে সুইটেবল বা এলিজিবল রয়েছে, সেটা পরবর্তীতে ভেরিফাই করা হবে। এবং সেই জন্য বলে দিচ্ছে যে ইফ অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসেস এ ক্যান্ডিডেট ইজ ফাউন্ড টু বি ইনএলিজিবল ফর অ্যাডমিশন টু দ্য টেস্ট ইন টার্মস অফ দ্য নোটিস, his or her candidature shall be cancelled without making any reference to him or her and without assigning any reason. পরবর্তীতে অ্যাডমিশন প্রসেসে যে কোনো জায়গাতে যদি দেখা যায় যে সেখানে কোনো রকমভাবে কোনো মিস্টেক ছিল, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিকঠাক ফুলফিল করেনি, ইনএলিজিবল ছিল, সেক্ষেত্রে কিন্তু তাকে সেই মুহূর্তে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে, তাকে কোনো রকম কারণ না দর্শেই। তাহলে খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই জিনিসগুলো। এবার একটা কথা আমি এখানে বলে দিই, এই পয়েন্ট নাম্বার 3 ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমাদেরকে এখানে বলা রয়েছে একটা লিগাল সাইজ পেজে একটা অ্যাপ্লিকেশনস করতে, কিন্তু সেই অ্যাপ্লিকেশনসটা যে আমি লিখবো, টাইপিং করি বা আমি হাতে লিখি, সেখানে কি কি ডেটা দিতে হবে সেটা পয়েন্ট নাম্বার 3-তে দেওয়া রয়েছে। যে অ্যাপ্লিকেশনটা একটা স্টুডেন্ট করবে সেখানে কি কি জিনিস থাকবে, কি কি পার্টিকুলার সেখানে মেনশন করতে হবে। এখানে উল্লেখ করে দিয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট কন্টেন দ্য ফলোয়িং পার্টিকুলার্স। যে অ্যাপ্লিকেশনসটা হ্যান্ড রিটেন হবে বা যেটাকে টাইপ করে একজন দেবে লিগাল সাইজ পেজে, সেখানে কি কি জিনিস থাকবে? 1 নম্বরে থাকবে দ্য ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার। তাহলে প্রথমে ক্যান্ডিডেটের যে ফুল নেম সেটাকে ক্যাপিটাল লেটারে মেনশন করতে হবে পয়েন্ট নাম্বার 1-এ। পয়েন্ট নাম্বার 2-তে দিতে হবে ফাদার্স হাজবেন্ডস নেম। তাহলে ফাদার্স নেম বা হাজবেন্ডস নেম ক্যাপিটাল এখানে লিখতে হবে পয়েন্ট নাম্বার 2-তে, সেখানে উল্লেখ করতে হয় সেটা ক্যাপিটাল লেটারও লিখতে পারো আর নর্মাল যেভাবে হয় সেভাবেও তোমরা লিখতে পারো। 3 নম্বর পয়েন্টে লিখতে হবে ডেট অফ বার্থ।
তাহলে একটা ক্যান্ডিডেট যে পরীক্ষা দিচ্ছে তার প্রপার ডেট অফ বার্থ যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে সেটাকে সুন্দরভাবে সেখানে 3 নম্বর পয়েন্টে লিখতে হবে। 4 নম্বর পয়েন্টে অ্যাড্রেস দিতে হবে, মানে প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে এবং পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে, এবং সেখানে অবশ্যই কিন্তু পিন কোড কিন্তু মেনশন করতে হবে উইথ টেলিফোন বা মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তাহলে একজন ব্যক্তি যখন 4 নম্বর পয়েন্টে অ্যাড্রেস দেবে সেখানে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। যদি প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে একটা অ্যাড্রেস দেওয়ার পর লিখে দিতে হবে যে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা ছিল সে সেম আছে, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস বলে সেখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেটা দিতে হবে, অ্যালং উইথ পিন কোড দিতে হবে। তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে তার ভিলেজ কি আছে প্রথমে লিখতে হবে, পোস্ট অফিস কি আছে সেটা লিখতে হবে, পুলিশ স্টেশন কি আছে সেটা লিখতে হবে, কোন ডিস্ট্রিক্ট সেটা লিখতে হবে, তার সাথে সাথে তাকে লিখতে হবে তার পিন কোড কি আছে, তারপরে তাকে লিখতে হবে তার কোনো টেলিফোন বা মোবাইল নাম্বার এবং তার ইমেল আইডি যেটা আছে সেটাকে দিয়ে দিতে হবে। তাহলে 4 নম্বর পয়েন্টে কিন্তু এত কিছু মেনশন করতে হবে। তারপরে 5 নম্বর যে পয়েন্ট আছে সেখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দিতে হবে। এই এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে তার মাধ্যমিক আসবে, তার এইচএস আসবে এবং গ্র্যাজুয়েশন যেটা আছে, এই তিনটে কোনটাতে কত সালে কোথা থেকে পাস করেছে, কত % মার্কস পেয়েছে সে ডিটেলসটা সেখানে একটা ছোট করে একটা এখানে প্যারা করে দিয়ে দিতে হবে, একটা ছক করে দিয়ে দিতে হবে। এরপর কম্পিউটার নলেজ সার্টিফিকেট, যদি কেউ কম্পিউটারে কোনো সার্টিফিকেট কোর্স করে থাকে, কোনো ডিপ্লোমা কোর্স করে থাকে, সেটা বেসিক হতে পারে বা অন্য কোনো কিছু, সেই কম্পিউটার নলেজ সার্টিফিকেট যদি থাকে সেটাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। এখানে লেখা আছে ইফ এনি, এই ইফ এনি কথাটা এই কারণে লেখা আছে এটা ডিজাইরেবল ছিল, এটা কিন্তু ম্যান্ডেটরি ছিল না। ডিজাইরেবল মানে এটা থাকলে প্রেফারেন্স বা অগ্রাধিকার দেওয়া হবে, তাই যদি কম্পিউটার নলেজ সার্টিফিকেট থাকে তবে সেটাকে তোমাকে 6 নম্বর পয়েন্টে দিয়ে দিতে হবে। 7 নম্বর পয়েন্টে তোমাকে তোমার ন্যাশনালিটি সেটাকে দিতে হবে, ইন্ডিয়ান সেখানে লিখতে হবে। 8 নম্বরে লেখা আছে ডিটেলস অফ ডিপোজিটিং অ্যাপ্লিকেশন ফিজ, যে 600 টাকার যে পোস্টাল অর্ডার তুমি কেটেছো তার ডিটেলসটা সেখানে দিতে হবে। ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নাম্বার কি আছে সেখানে মেনশন করতে হবে, কোন ডেট আছে সেটাকে মেনশন করতে হবে, সেখানে কোন ডেট আছে এবং কত টাকা অ্যামাউন্ট সেটা মেনশন করতে হবে। তাহলে ডিপোজিট যেটা করেছো ফিজ, ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের নাম্বার, তার ডেট এবং অ্যামাউন্ট সেখানে উল্লেখ করতে হবে। এছাড়া কি করতে হবে 9 নম্বর পয়েন্টে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট মাস্ট বি গিভেন অ্যাট দ্য বটম অফ দ্য অ্যাপ্লিকেশন। সেখানে ফুল সিগনেচার যেটা আছে একটা স্টুডেন্টকে সেই ফুল সিগনেচার কিন্তু লিখতে হবে, কোনো ইনিশিয়াল বা শর্ট সিগনেচার নয়, কিন্তু ফুল সিগনেচার কিন্তু সেখানে করতে হবে 9 নম্বর পয়েন্টে। তাহলে এই 3 নম্বর পয়েন্ট যেটা এতক্ষণ ধরে ডিসকাস করলাম যে অ্যাপ্লিকেশনটা একটা স্টুডেন্টকে করতে হবে সেখানে কি কি পার্টিকুলার্স দিতে হবে সেটা কিন্তু আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। প্রত্যেকে এই হাইকোর্টের ওয়েবসাইট থেকে পিডিএফটাকে বের করে নেবে, বের করে নিয়ে সেখান থেকে যা যা আছে সুন্দর করে সেগুলোকে স্টেপ বাই স্টেপ কমপ্লাই করতে পারো। আমাদের ভিডিওটা দেখে নিতে পারো, সেখান থেকে কীভাবে এখানে দেওয়া আছে আমরা ডিসকাস করলাম, সেটা দেখে প্রত্যেকে অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে করার চেষ্টা করবে। নেক্সট 4 নম্বর পয়েন্ট এখানে বলেছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস, unsigned applications submitted without proper application fees and requisite documents will be summarily rejected। যদি কোনো অ্যাপ্লিকেশনস ইনকমপ্লিট কেউ জমা দেয় সেখানে যদি সিগনেচার না করা থাকে, যদি সেটাকে সাবমিট করা হয় প্রপার, যদি অ্যাপ্লিকেশন ফিস না দিয়ে রিকুইজিট ডকুমেন্টস যেগুলো চেয়েছে সেগুলো যদি না হয় সেটাকে কিন্তু প্রথমেই কিন্তু বাতিল করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফিস ইজ নট রিফান্ডেবল ইন এনি কেস, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেলে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কোনোভাবে সেটাকে রিফান্ড করা হবে না। তাই অ্যাপ্লিকেশনটা করার সময় খুব সঠিকভাবে ভালোভাবে করতে হবে, যেন প্রত্যেকটা কলাম যেভাবে চেয়েছে 9টা পয়েন্ট সঠিকভাবে ফুলফিল করা হয়, সেখানে যেন নিচে যেন সিগনেচার ঠিকঠাক করা হয়, ফিস যেন পেমেন্ট করা হয়, তার ডেটা যেন সেখানে মেনশন করা হয়, তবেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করবে, নাহলে কিন্তু সেটাকে বাতিল করে দেওয়া হবে। In case of any dispute, the decision of the Honorable Chief Justice or Acting Chief Justice shall be stand final। যদি কোনো ডিসপিউট দেখা যায় সেক্ষেত্রে অনারেবল চিফ জাস্টিস যিনি রয়েছেন বা অ্যাক্টিং চিফ জাস্টিস যিনি থাকবেন তার কিন্তু সিদ্ধান্তটাই কিন্তু ফাইনাল। এছাড়া লেখা আছে ফর ফার্দার অ্যানাউন্সমেন্ট অল কনসার্ন আর রিকোয়েস্ট টু ফলো দ্য হাইকোর্টস ওয়েবসাইট। পরবর্তীতে ফার্দার এই পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য বা ইনফরমেশনের জন্য www.calcutta.highcourt.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটাকে নজর রাখতে বলেছে পরীক্ষার পরবর্তী আপডেটের জন্য। তাহলে অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা একটা ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশন দেখানোর চেষ্টা করলাম, যেটা ক্যালকাটা হাইকোর্ট বের করেছে, যেখানে চারখানা ট্রান্সলেটর পোস্টের রিক্রুটমেন্ট হবে। ফ্রেশ যারা লয়ার্স বা যারা আছে বা গ্র্যাজুয়েট তাদের জন্য, এবং যারা এক্সপিরিয়েন্স তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে, যেখানে মাত্র 40 নম্বরের একটা রিটেন পরীক্ষা হবে। সেই পরীক্ষার মাধ্যমে তারা
সেখানে সিলেক্ট হতে পারে। এটা একটা গোল্ডেন অপরচুনিটি। এরকম অপরচুনিটি অনেক বছর পরেই দেখা গেল, যেখানে ক্যালকাটা হাইকোর্টের মতো একটা জায়গায়, স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে এত সুন্দর একটা অপরচুনিটি রয়েছে ল গ্র্যাজুয়েট যারা স্টুডেন্টস আছে তাদের জন্য, যেখানে মাত্র 40 নম্বরের পরীক্ষা দিয়ে সেখানে সিলেক্ট হতে পারলে 50,000 টাকা করে মাসের স্যালারি দিয়ে ক্যালকাটা হাইকোর্টে জব করা যেতে পারে। আশা করি যারা ল গ্র্যাজুয়েট স্টুডেন্টস রয়েছে আমাদের এই ভিডিও থেকে উপকৃত হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সেখানে লাইক কমেন্ট করতে পারো এবং তোমাদের যারা বন্ধু আছে তাদের মধ্যে এটাকে সার্কুলেট করতে পারো। প্রত্যেকে ভালো থেকো। আজকে এখানে বন্ধ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।